হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে ইন্ডিয়ান ইকোনমিক্সের উপর গুরুত্বপূর্ণ পরিভাষা অর্থাৎ ইকোনমিক্স ডে টার্মোলজি তার সেকেন্ড পার্টটি আলোচনা করব। তোমরা যদি প্রথম পার্টটি দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে। আর এই সমস্ত ইকোনমিক ক্লাসগুলোর একটি সম্পূর্ণ একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তো আজকে আমরা যে ইকোনমিক টার্মিনোলজি ব্যবহার করব তার মধ্যে প্রথম রয়েছে মনিটারি পলিসি। অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, মনিটারি পলিসি। তো মনে রাখতে হবে দেশের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই যে পদ্ধতির মাধ্যমে দেশের ভেতরে মানি সাপ্লাই করে অর্থাৎ অর্থ সরবরাহ করে তাকে বলা হয় মনিটারি পলিসি। যে নীতিতে কিন্তু এই কাজটা করে সেটা হচ্ছে মনিটারি পলিসি, অর্থাৎ মানি সাপ্লাই কে করছে? আরবিআই করছে। সেই মানিগুলো বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে কিন্তু আস্তে আস্তে সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই যে পদ্ধতি এটা হচ্ছে মনিটারি পলিসি। ভারতের ক্ষেত্রে এই পলিসি নিয়ন্ত্রণ কে করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা জেনে নিব আরবিআই পলিসির কিছু গুরুত্বপূর্ণ রেট যা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে রেপো রেট, একটা হচ্ছে রিভার্স রেপো রেট, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো রেপো রেটটা কি? আরবিআই লোন দেয় অন্যান্য ব্যাংকে। ঠিক আছে, আরবিআই যখন অন্যান্য ব্যাংকে লোন দেয় তখন তার যে রেট সেটা হচ্ছে রেপো রেট। আরবিআই থেকে অন্যান্য ব্যাংকে ট্রান্সফার হচ্ছে টাকাটা। ঠিক আছে, আর রিভার্স রেপো রেট হচ্ছে উল্টোটা, অর্থাৎ অন্যান্য ব্যাংকগুলি যখন আরবিআইকে লোন দেয় তখন সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে, মনে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে রিভার্স যে রয়েছে রিভার্স রেপো রেট, এটা সবসময় রেপো রেটের থেকে কম হবে। ঠিক আছে, রেপো রেটটা কি হবে? সবসময় বেশি হবে এবং রিভার্স রেপো রেটটা কি হবে? কম হবে। ঠিক আছে, তারপর দেখো ব্যাংক রিজার্ভ সম্পর্কে, যেমন সিআরআর এবং এসএলআর বহু পরীক্ষায় আসে। সিআরআর এবং এসএলআর, তো সিআরআর যার ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর এসএলআর অর্থাৎ স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তাহলে শুধুমাত্র লিকুইড ক্যাশ অর্থাৎ নগদ যে অর্থ সেটা যখন আরবিআইয়ের কাছে জমা রাখা হয়, যেটা কিন্তু আরবিআই মানে কোনো ব্যাংকে লোন দিতে পারবে না, সেটা শুধুমাত্র আরবিআইয়ের কাছে লিকুইড অর্থাৎ নগদ অর্থরূপে জমা থাকবে, সেটা হচ্ছে সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। আর এসএলআর হচ্ছে ব্যাংকগুলিকে নিজেদের কাছেই, ঠিক আছে, জমা রাখতে হবে লিকুইড ক্যাশ বা গোল্ড বা গভর্নমেন্ট বন্ডস রূপে, সেটা হচ্ছে এসএলআর। তো অবশ্যই দুটো তথ্য মনে রাখবে, ইম্পর্টেন্ট। এবার ফ্যাক্টর অফ প্রোডাকশন, উৎপাদনের যে উপাদান, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো উৎপাদনের উপাদান, ঠিক আছে, তো অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে এটা। তো এর মধ্যে পড়ছে জমি বা ল্যান্ড, শ্রম বা লেবার, মূলধন বা ক্যাপিটাল এবং উদ্যোক্তা বা এন্টারপ্রিনারশিপ। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনো অর্থনৈতিক কাজ করার জন্য অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য এই চারটি উপাদান কিন্তু অপরিহার্য। এই চারটি উপাদান ছাড়া কখনোই কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো সাবস্টিটিউট গুডস অর্থাৎ পরিবর্ত দ্রব্য কোনগুলোকে বলবো আমরা? যে দ্রব্যগুলি একে অপরের পরিবর্তে ব্যবহার করা যায়, যেমন টি এবং কফি, টি এর পরিবর্তে কফি চলে, কফির পরিবর্তে টি। ঘি এবং এডিবেল ওয়েল, ঠিক আছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে একটির দাম যদি কমে যায় তাহলে অন্যটির দামের কিন্তু চাহিদা কিন্তু কি হবে? কমে যাবে। ঠিক আছে, এবার দেখো একটা গ্রাফের মাধ্যমে জানতে হবে, যদি মনে করো ইউপিতে প্রাইস অফ কফি যদি তোমার কমে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু ডিমান্ড কিন্তু সেখানে বেড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। যদি কোনো দ্রব্যের বেশি সংখ্যক সাবস্টিটিউট থাকে তবে তার ডিমান্ড হবে মোর ইলাস্টিক। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো মার্কেট প্রাইস এবং ইনডাইরেক্ট ট্যাক্সের সাথে সম্পর্ক। মার্কেট প্রাইস
অর্থাৎ বাজার দর, কস্ট প্রাইসের সাথে যদি ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ পরোক্ষ কর যোগ হয়, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে। তো এটা কিন্তু দু ধরনের হবে। কেমন দেখো, যখন ক্রেতার কাছে পৌঁছানোর আগেই কোনো ট্যাক্স ধার্য হয়ে যাবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর দ্রব্যের দামের সাথে যুক্ত হতে হতে যখন ক্রেতার কাছে পৌঁছাবে, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাকেই কিন্তু প্রদান করতে হয়, অর্থাৎ আলটিমেট কাস্টমারকে কিন্তু সেটা প্রোভাইড করতে হয়। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো মাইক্রো এবং ম্যাক্রো কনসেপ্ট দেখবো কুইক রিভিশনের সাহায্যে। তিনটা তথ্য, সেই তিনটা তথ্য কি কি? একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, অপচয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেট। মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট এই টার্মটা। পণ্য ও পরিষেবার দাম বৃদ্ধি, সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এর এফেক্ট কি হতে পারে? অর্থনীতিতে ইনফ্লেশন হলে কস্ট অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার মান কিন্তু বৃদ্ধি পায়। অপচয় বা ডিপ্রিসিয়েশন, সময়ের সাথে ব্যবহার ও ক্ষয়ের, যেমন ওয়্যার এবং টেয়ার, এসব কারণের জন্য কোনো সম্পত্তির অর্থাৎ অ্যাসেটের যখন মূল্য হ্রাস পায়, সেটা হচ্ছে অপচয়। আর ফাইন্যান্সিয়াল মার্কেট এমন একটি বাজার যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেমন শেয়ার কেনাবেচা হয়, যেমন স্টক মার্কেট, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা এক্সাম্পল। ঠিক আছে, তো অবশ্যই এটা জানতে হবে তোমাকে। এবার দেখো দ্য লরেঞ্জ কার্ভ। এই লরেঞ্জ কার্ভ সম্পর্কে জেনে নিতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে লরেঞ্জ কার্ভ থেকে। অর্থনীতিতে আয় এবং সম্পদের যে বন্টন, ইনকাম এবং ওয়েলথ ডিস্ট্রিবিউশন, এবং তার যে বৈষম্য বা ইনইকুয়ালিটি, এইটা প্রকাশ করতে যে গ্রাফটা ব্যবহার করব, সেটা হচ্ছে লরেঞ্জ কার্ভ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে যে ম্যাক্স ও লরেঞ্জ 1905 সালে কিন্তু এইটা প্রদান করেছিল, দ্য লরেঞ্জ কার্ভ। কবে? 1905, 1905-এ ম্যাক্স ও লরেঞ্জ। ঠিক আছে, পড়বে। ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং এর যে আর্ক, সেটা আমরা জেনে নিব। ফার্স্ট পিএম জওহরলাল নেহরু স্বাধীনতার পর সম্পদের সঠিক ব্যবহারের জন্য 5 ইয়ার প্ল্যান কিন্তু চালু করেন, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্ল্যানিং কমিশন কোনটা? প্ল্যান তৈরি ও পরামর্শ দিত প্ল্যানিং কমিশন। পদাধিকার বলে চেয়ারম্যান হতেন যিনি প্রাইম মিনিস্টার থাকতেন সেই সময়। তো প্রথম কে ছিলেন? জওহরলাল নেহরু। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এনডিসি, এটা প্ল্যানিং কমিশনের কাজ তদারকি করত এবং 5 ইয়ার প্ল্যানের চূড়ান্ত করত। ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এবার এনডিসি এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সম্পর্কে জেনে নিব। যেমন এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 6 আগস্ট 1952-তে ইস্টাবলিশড হয়। ঠিক আছে, এর এক্সিকিউটিভ হেড কি হয়? যিনি প্রাইম মিনিস্টার থাকে। যেমন বর্তমানে নরেন্দ্র মোদী যদি আছে, তো ইনি হচ্ছেন এখন বর্তমান এনডিসির মেন। এর রুল হচ্ছে 5 ইয়ার প্ল্যান প্রপোজালকে চূড়ান্ত করা। যদিও এই 5 ইয়ার প্ল্যান বর্তমানে কিন্তু নেই, তার পরিবর্তে কি রয়েছে? নীতি আয়োগ রয়েছে। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেছে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা 1946-এ, ঠিক আছে, 29 অক্টোবরে কিন্তু এটা ফাউন্ড হয়। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। কারেন্ট যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছে শ্রীমতী নির্মলা সীতারামন। ঠিক আছে, মনে রাখবে। আর ফ্ল্যাগশিপ ডকুমেন্ট ইকোনমিক সার্ভে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ফ্ল্যাগশিপ ডকুমেন্ট। প্রতি বছর এই মন্ত্রকে কিন্তু প্রকাশ করা, অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা কিন্তু এটা প্রকাশ করা হয়। তো অত্যন্ত ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। কমিটিস অ্যান্ড সেক্টর ডোমিনেন্স, এটাও জানতে হবে। বাবা কল্যাণী কমিটি ফাউন্ডেড হয় 2018-তে জুনে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা। চেয়ারম্যান ছিলেন বাবা কল্যাণী, এমডি ভারত ফোর্স লিমিটেডের। আর এর উদ্দেশ্য কি, পারপোজটা কি ছিল? ভারতের বর্তমান যে সেচ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন, তার পলিসি নিরীক্ষণ এবং পর্যালোচনা করা। ডোমিনিয়েন্স ইন পাবলিক সেক্টর, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতে পাবলিক সেক্টরে সবচেয়ে প্রভাবশালী অর্থাৎ ডোমিনিয়েন্টের ক্ষেত্রে কোন ব্যাংকিংটা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ করা এবং লোন দেওয়া। ঠিক আছে,
তো এই তথ্যগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো ফাদার অফ ইকোনমিক্স। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, ফাদার অফ ইকোনমিক্স। তো অ্যাডাম স্মিথের নাম তোমরা সকলেই শুনেছো, অ্যাডাম স্মিথ। ঠিক আছে, এটা 18 সেঞ্চুরিতে, ঠিক আছে, স্কটিশ ফিলোসফার ছিলেন তিনি। তাকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হতো। তার ফেমাস একটা বুক রয়েছে, দ্য ওয়েলথ অফ নেশন, যা প্রকাশিত হয়েছিল 1776, 1776-এ। এটা পরীক্ষায় বহুবার আসে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, গ্লোবাল ইকোনমিক কনসেপ্ট জেনে নিব। ক্লোজড ইকোনমি বলতে কি বোঝায়? বদ্ধ অর্থনীতি। যে অর্থনীতির সাথে বহির্বিশ্বের কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকে না তাকে বলা হয় ক্লোজড ইকোনমি। সম্পূর্ণ আত্মনির্ভর, অর্থাৎ সেল সাফিসিয়েন্ট, এবং কোনো এক্সপোর্ট বা ইম্পোর্ট কিন্তু হয় না এই ক্লোজড ইকোনমির মধ্যে। আর জিরো বেসড বাজেটিং এর অরিজিন হচ্ছে ইউএসএতে 1970-তে। ঠিক আছে, কে ইন্ট্রোডিউস করেছিল? পিটার ফায়ার। ঠিক আছে, পিটার ফায়ার, তিনি কিন্তু জিরো বেসড বাজেটিংয়ের মানে উদ্যোক্তা। ঠিক আছে, একেবারে শূন্য থেকে বাজেট তৈরি করা, যেখানে নতুন বছরের প্রতিটি খরচকে নতুন করে জাস্টিফাই করতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট জিরো বেসড বাজেটিং। ঠিক আছে, তো এই টার্মিনোলজিগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট তোমার ইকোনমিক বুঝতে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সেকেন্ড ক্লাস। তো আমরা দুটো ক্লাসের মাধ্যমে ইকোনমির গুরুত্বপূর্ণ কিছু টার্ম আমরা জেনে নিলাম। এরপরে আমরা টপিক ওয়াইজ বিভিন্ন প্রশ্নোত্তর সলভ করাবো, যা পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সম্পূর্ণ ক্লাসের যে প্লেলিস্ট তার জন্য বানিয়ে দেব। তো অবশ্যই তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে তোমাদের কোনো আর প্রবলেম হবে না, তোমরা শুধু ক্লাসগুলো করে যাবে। ঠিক আছে, আগে থিওরি করবে, তারপরে তোমরা এমসিকিউ সলভ করবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের হেল্পফুল বলে যদি মনে হয় ভিডিওটি, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যদি নতুন হও অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার নোটিফিকেশনের জন্য। ঠিক আছে, সকলে ভালো থেকো এবং এই ভিডিওটি শেয়ার করো। তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস আসবে, এবং তোমরা কি ধরনের ক্লাস চাইছো, কোন টপিকের উপরে। ঠিক আছে, সম্পূর্ণ নতুন ফরম্যাটে দেখো তোমাদের জন্য ক্লাস করাচ্ছি। তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগছে, তো অবশ্যই দেখো। ঠিক আছে, হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ।